প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি বিবিএস বিএসএস দ্বিতীয় বর্ষের চতুর্থ পত্রের কর ব্যবস্থা নিয়ে আলাপ করব। প্রথমে দেখি কর বা ট্যাক্স কাকে বলে। কোনো বিশেষ সুযোগ সুবিধা প্রত্যাশা না করে সরকারের বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। আবহমান কাল থেকেই রাজস্ব সংগ্রহের লক্ষ্যে কর আরোপ করা হয়। অধ্যাপক ফিলিপস ই টেলর বলেন, taxes are compulsory to government without expectation of direct return in benefit to taxpayer। অর্থাৎ কোনোরূপ প্রত্যক্ষ সুবিধা আশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। করের শ্রেণীবিভাগ। অর্থনীতিবিদগণ করকে কতগুলো সুবিধাজনক শ্রেণীতে বিভক্ত করেছেন। সেগুলো হচ্ছে নিম্নরূপ। নাম্বার 1, প্রত্যক্ষ ও পরোক্ষ কর, আয়কর ও মুনাফা কর, আংশিক কর ও সাধারণ কর, পুণ্য কর, প্রগতিশীল ও সমানুপাতিক কর, স্থায়ী ও অস্থায়ী কর, একক কর ও বহু কর। এখন দেখি করের বৈশিষ্ট্যসমূহ। সরকারের রাজস্ব আয়ের একটি অন্যতম উৎস হল কর। করের বৈশিষ্ট্যসমূহের মধ্যে 1 নম্বর হচ্ছে বাধ্যতামূলক, 2 প্রত্যাশা নাই, সরকারি আয়ের বৃহৎ উৎস, করের স্থিতিস্থাপকতা, রাজস্ব আয়ের নিশ্চিত উৎস, ত্যাগ স্বীকারের নামান্তর, প্রগতিশীলতা, প্রত্যক্ষ করের আধিক্যতা, করের অর্থনৈতিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতা, রাজস্ব নীতির অন্যতম হাতিয়ার, অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন, করের মাধ্যমে রাষ্ট্রীয় সেবা, কর আদায়ে বল প্রয়োগ। এখন আমি করের বিভিন্ন শ্রেণী বিভাগ এবং করের বৈশিষ্ট্যসমূহ নিয়ে আমি বিস্তারিত আলাপ করব। করের শ্রেণীবিভাগ সমূহ নিম্নরূপ। নাম্বার 1, প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। কর যে ব্যক্তির উপর আরোপ করা হয়, কর যদি সেই ব্যক্তিকেই পরিশোধ করতে হয় তবে তাকে প্রত্যক্ষ কর বলে। পরোক্ষ কর যার উপর আরোপ করা হয় প্রত্যক্ষ কর যার উপর আরোপ করা হয় তাকেই দিতে হয়। আয়কর একটি প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ করের ভার অন্যের উপর চালানো যায় না, কিন্তু পরোক্ষ কর একজনের উপর ধার্য করা হলেও সঞ্চালনের মাধ্যমে তা অন্য ব্যক্তির উপর চাপানো যায়। যেমন বিক্রয় কর একটি পরোক্ষ কর। পরোক্ষ করের ভার অন্যের উপর চাপানো যায়। আয়কর ও মূলধন। বার্ষিক আয়ের ভিত্তিতে ব্যক্তির উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলে। পক্ষান্তরে সম্পত্তির মূলধনী মূল্যের উপর যে কর ধার্য করা হয় সেটা মূলধন কর। একটি সম্পত্তির বার্ষিক মূল্যের অনুপাত ও মূলধনী মূল্যের অনুপাত সমান হলে উভয় ক্ষেত্রে সমান পরিমাণ রাজস্ব পাওয়া যাবে। অপরপক্ষে মূলধনী মূল্যের অনুপাত বেশি বা কম হলে করের ভারও বেশি বা কম হবে। আংশিক কর ও সাধারণ কর। কর আরোপের ফলে অর্থনীতির কোনো নির্দিষ্ট খাতে যদি এর প্রভাব পুরোপুরি বা আংশিকভাবে দেখা দেয় তবে তাকে আংশিক কর বলা হয়। যেমন তামাক ও সিগারেট উৎপাদনকারী শিল্পের উপর কর ধার্য। অপরপক্ষে
কর দাহ্যের ফলে যদি জাতীয় উৎপাদন বাধাগ্রস্ত হয় তাহলে তাকে সাধারণ কর বলা হয়। যেমন অতিরিক্ত হারে আয়কর ধরা হলে উৎপাদন, সঞ্চয় ও বিনিয়োগ সাধারণভাবে ব্যাহত হয় ও জাতীয় আয় কমে যায়। পুণ্যকর, পণ্য সামগ্রীর উপর ধার্যকৃত করের নাম পুণ্যকর। পুণ্যকর দুই প্রকারে, মূল্যগত কর ও ওজনগত কর। ওজনগত কর পণ্যের ওজনের উপর ভিত্তি করে ধার্য করা হয়। যেমন ওজনের একক অনুসারে এক সের সুপারির উপর কর 5 টাকা। পক্ষান্তরে মূল্যের একক অনুযায়ী যে কর ধার্য করা হয় তা মূল্যগত কর। যেমন আমদানিকৃত তাসের মূল্যের উপর ধার্যকৃত 1/3 মূল্যগত কর। প্রগতিশীল ও সমানুপাতিক কর। করের ভিত্তিতে করকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রগতিশীল ও সমানুপাতিক কর। আয় বৃদ্ধির সাথে সাথে যে করের হার ক্রমশ বৃদ্ধি পায় তাকে প্রগতিশীল কর বলে। যেমন আয় 10,000 টাকা হলে কর হার 5%, আয় 15,000 টাকা হলে কর হার 7%, আবার আয় 20,000 টাকার ততোধিক হলে কর হার 10% হবে। এরূপ করের হারকে প্রগতিশীল কর হার বলে। সমানুপাতিক কর হলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় যে পরিমাণে হোক না কেন করের হার নির্দিষ্ট থাকবে, এরূপ করকে সমানুপাতিক কর বলে। স্থায়ী ও অস্থায়ী কর। সরকারের রাজস্ব আয়ের বৃহৎ অংশ যে সমস্ত খাত থেকে নিশ্চিতভাবে আসে তাকে স্থায়ী কর বলে। আবার যুদ্ধ বা অন্য কোনো জরুরি প্রয়োজনে ব্যয়ভার মেটানোর জন্য সরকার যে কর ধার্য করে তাকে অস্থায়ী কর বলা হয়। যেমন যুদ্ধ কর, মূলধন কর ইত্যাদি। একক ও বহু কর। একটা মাত্র উৎসের উপর নির্ভর করে যে কর ধার্য করা হয় তাকে একক কর ব্যবস্থা বলে। অপরদিকে অধিক সংখ্যক উৎসের উপর নির্ভর করে যখন কর ধার্য করা হয় তখন তা বহু কর ব্যবস্থা বলে। এগুলি হচ্ছে করের শ্রেণী বিভাগ। এখন আমি করের বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলাপ করব। সরকারি রাজস্ব আয়ের একটি অন্যতম উৎস হল কর। করের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা হলো। নাম্বার 1, বাধ্যতামূলক। কর প্রদান বাধ্যতামূলক। যাদের উপর সরকার কর্তৃক কর ধার্য করা হয় তাদেরকে তা অবশ্যই প্রদান করতে হয়, অন্যথায় তাদেরকে শাস্তি ভোগ করতে হয়। প্রত্যাশা নাই। কর প্রদানের বিনিময়ে কোনো সুবিধা করদাতা সরকারের নিকট প্রত্যাশা করতে পারে না, সরকারও এটা দিতে বাধ্য নয়। সরকারি আয়ের বৃহৎ উৎস। কর হলো সরকারের রাজস্ব সংগ্রহের একটি বৃহৎ উৎস। এ করের দ্বারা সরকার তার ব্যয়ের বৃহৎ অংশ মিটিয়ে থাকে। ব্যয় অনুযায়ী সরকার জনগণের নিকট কর ধার্য করে থাকে। করের স্থিতিস্থাপকতা। সরকার আয় ব্যয়ের প্রয়োজন অনুযায়ী করের প্রসার ঘটিয়ে থাকে। বেশি রাজস্ব সংগ্রহের প্রয়োজন হলে সরকার করের আওতা বৃদ্ধি বা করের পরিমাণ বাড়াতে পারে। করের পরিমাণ হ্রাস বৃদ্ধিকে বলা হয় করের স্থিতিস্থাপকতা। রাজস্ব আয়ের নিশ্চিত উৎস। রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের উদ্দেশ্যে সরকারি রাজস্ব আয়ের একটি নিশ্চিত উৎস হচ্ছে কর রাজস্ব। সামাজিক দায়বদ্ধতা, নাগরিক চেতনা কিংবা আইনের বাধ্যবাধকতার কারণে করদাতা নিশ্চিতভাবে কর প্রদান করে। ত্যাগ স্বীকারের নামান্তর। করদাতারা বাধ্যতামূলকভাবে কর প্রদান করে এবং বিনিময়ে কোনো সুবিধা প্রত্যাশা না করে বলে এর দ্বারা তাদেরকে কিছুটা ত্যাগ স্বীকার করতে হয়। প্রগতিশীলতা। করের কাঠামো প্রগতিশীল, অধোগতিশীল ও সমানুপাতিক ইত্যাদি হতে পারে, তবে প্রগতিশীল কর কাঠামো হলো উত্তম কাঠামো। প্রত্যক্ষ করের আধিক্যতা। উত্তম কর ব্যবস্থায় প্রত্যক্ষ করের প্রাধান্যতা থাকা উচিত, তাহলে কর সংগ্রহের ক্ষেত্রে
বহুলাংশে নিশ্চিত করা থাকা যায়। করের অর্থনৈতিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতা। কর প্রকৃতপক্ষে দ্রব্যের উৎপাদন, ভোগ, আমদানি, রপ্তানি ইত্যাদি কার্যক্রমের সাথে সম্পর্কিত। এসব কার্যক্রম বিমূর্ত বিধায় কর উল্লিখিত কার্যক্রমের সাথে সম্পর্কিত ব্যক্তি বা ব্যক্তিগণকে কর প্রদান করতে হয়। রাজস্ব নীতির অন্যতম হাতিয়ার। অর্থনীতিতে অপূর্ণ নিয়োগের ভারসাম্য হতে পূর্ণ নিয়োগের ভারসাম্য অবস্থা আনয়নে অন্যতম হাতিয়ার বা কৌশল হিসাবে কাজ করে এ কর ব্যবস্থা। অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন। কর ব্যবস্থা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণে কর কার্যকরী অবদান রাখতে সক্ষম। করের মাধ্যমে রাষ্ট্রীয় সেবা। সংগৃহীত কর সংগ্রহের মাধ্যমে রাষ্ট্রের নানাবিধ উপায়ে জনগণকে সেবা প্রদান করে থাকে। তবে করের সাথে রাষ্ট্রীয় সেবা সমানুপাতিক নয়। কর আদায়ে বল প্রয়োগ। সরকার কর্তৃক কর ধার্যকৃত কর প্রদানে করদাতা অস্বীকৃতি জানালে রাষ্ট্র তার সার্বভৌমত্ব ক্ষমতা প্রয়োগের মাধ্যমে করদাতার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রয় করার অধিকার সংরক্ষণ করে। এই অবস্থায় রাষ্ট্র কর আইন অমান্যকারীকে শারীরিক ও আর্থিক শাস্তি দিতে পারে। এই সমস্ত আলোচিত বিষয়গুলি হচ্ছে বাংলাদেশে করের বৈশিষ্ট্য।